আচ্ছা তাহলে আমরা কি করবো আজকে, আমরা পুরো ফিজিক্স, হ্যাঁ, তাপগতিবিদ্যা পড়তেছিলাম, তাই তো? আজকে তাপগতিবিদ্যা একটু বেশি পড়ে ফেলবো, যেহেতু গ্যাপ গেছে কালকে। হুম। আমরা তাপগতিবিদ্যা গামা সম্পর্কে একটু ধারণা পাইছিলাম, মনে আছে গত লেকচারে? গামা সম্পর্কে ঋতুচাপীয় প্রক্রিয়াতে আমরা পিভি গামা ইজ ইকুয়াল ধ্রুবক, হ্যাঁ, পিটি গামা ডিভাইড বাই 1 মাইনাস গামা ইজ ইকুয়াল ধ্রুবক, মনে নেই? তারপর পিটি গামা মাইনাস 1 ইজ ইকুয়াল ধ্রুবক, এই কয়েকটা সূত্র শিখছিলাম। তো ওখানে গামার জিনিসটা কি ছিল, গামার জিনিসটা কি, গামা কি, গামার গুরুত্ব কি? হ্যাঁ, গামা হচ্ছে যে, গামা তখন বোঝার কারণ হচ্ছে তখন আমরা জানতাম না যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কি আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কি, কিন্তু এখন আমরা জানি। গত লেকচারে কিন্তু আমরা মোলার আপেক্ষিক তাপ সম্পর্কে শুধু পড়ছিলাম, আমার মনে আছে। হ্যাঁ, তাহলে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে কি বলতেছি আমরা, গামা বলতেছি। হ্যাঁ, তার মানে গামা ইজ ইকুয়াল কি সিপি ডিভাইড বাই সিবি, বুঝতে পারছি? আর এটার গুরুত্বটা কি, এটার গুরুত্ব হচ্ছে গামার মানের মাধ্যমে, মানে গামার মানটা আমরা যদি গামার মানটা জানি তাহলে কোনো গ্যাসের আণবিক বিন্যাস সম্পর্কে জানা যায়। কোনো গ্যাসের আণবিক বিন্যাস বলতে কি বুঝাইছে? হ্যাঁ, কোনো গ্যাসের আণবিক বিন্যাস বলতে বুঝাইছে এই যে, যেমন গামার মান যদি 1.67 হয়, হ্যাঁ, গামার মান যদি 1.67 হয় তাহলে আমরা বুঝে যাবো এটা এক পারমাণবিক গ্যাসের জন্য বলছে, বুঝতে পারছি? গামার মান যদি 1.40 হয় তার মানে আমরা বুঝবো এটা দ্বিপারমাণবিক গ্যাসের জন্য বলছে। গামার গামার মান যদি 1.33 হয় তাহলে বুঝবে এটা কি বহু পারমাণবিক গ্যাসের জন্য বলছে, বুঝতে পারছি? তাহলে এক পারমাণবিক গ্যাস বলতে কি বোঝাচ্ছে? এক পারমাণবিক গ্যাস বলতে যেমন হিলিয়াম, আর্গন, এগুলো একটা পরমাণু দিয়ে গঠিত না? দ্বিপারমাণবিক গ্যাস কোনগুলো? যেমন O2, N2, C2, এগুলো কি দ্বিপারমাণবিক গ্যাস না? যারা ওরা ওরা নর্মাল অবস্থায় কিন্তু O2 অবস্থায় থাকে, কখনো O অবস্থায় থাকে থাকে না। হ্যাঁ, তার বহু পারমাণবিক অবস্থা কি, মানে 2 এর অধিক, তার মানে CO2 কার্বন ডাইঅক্সাইড, এখানে ও দুইটা কার্বন সহ 3টা হয়ে গেছে না, তার মানে 2 এর অধিক মানে কি বহু পারমাণবিক গ্যাসের জন্য। হ্যাঁ, তার মানে আমরা যদি গামার মানটা হ্যাঁ, আদর্শ গ্যাসের পরাশ্র। হ্যাঁ, গামার মান যদি 1.33 হয় তাহলে আমরা বুঝে যাবো এটা কি কোন বহু পারমাণবিক গ্যাস। গামার মান যদি 1.40 হয় তার মানে বুঝবে দ্বিপারমাণবিক গ্যাস। আর গামার মান যদি 1.67 হয় তাহলে কি বুঝবে এক পারমাণবিক গ্যাস। হ্যাঁ, তাহলে গামার গুরুত্ব এটা গেল একটা গুরুত্ব গেছে না? তারপর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপগতীয় চলকগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপগতীয় চলকগুলোর মধ্যে কিভাবে সম্পর্ক নির্ণয় করে? ওই যে মনে সূত্র শিখেছি, পিভি গামা ইজ ইকুয়াল ধ্রুবক। হ্যাঁ, এই যে, তারপর পিটি কি বলে গামা ডিভাইড বাই 1 মাইনাস গামা ইজ ইকুয়াল ধ্রুবক, ওই যে ওই সূত্রগুলো তো ইয়া তাপগতীয় চলকগুলোর সাথে সম্পর্ক নির্ধারণ করতেছে না? তাপগতীয় চলক মানে কি চাপ, আয়তন, তাপমাত্রা, এগুলাই তো, তাই না? তো এগুলোর মধ্যে একটা সম্পর্ক নির্ধারণ করতেছে না? তারপর হচ্ছে গ্যাসের শব্দের বেগ গামার মানের উপর নির্ভর করে। একটা গ্যাসের মধ্যে শব্দের বেগ কেমন যাবে, হ্যাঁ, এটা গামার মানের উপর নির্ভর করে। যেমন কি বেগ ভি ইজ ইকুয়াল রুট ওভার গামা ইন্টু পি। গামা মানে কি যে গ্যাসের ভিতর শব্দটা যাচ্ছে ওই গ্যাস মানে এক পারমাণবিক গ্যাস নাকি দ্বিপারমাণবিক গ্যাস নাকি বহু পারমাণবিক গ্যাস, সেটার উপর ভিত্তি করে গামার মানটা বসবে। আর পি হচ্ছে কি গ্যাসের চাপ, আর রো হচ্ছে কি গ্যাসের ঘনত্ব, বুঝতে পারছি? কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই সূত্র আমাদের এই চ্যাপ্টারে কোনো কাজে আসবে না, ইন্টারের কোনো কাজে আসবে না, কারণ এই সূত্র আমাদের নেই। এটা জাস্ট এমনি এই লাইনটা পড়লেই হবে। হ্যাঁ, তারপর হচ্ছে মোলার আপেক্ষিক তাপদ্বয়কে আমরা এখন গামার মাধ্যমে প্রকাশ করব। আমরা গত লেকচারে পড়ে আসছি সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল আর, মনে আছে? এটা পড়ে আসছিলাম, সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল আর। তো এখানে একটা জিনিস খেয়াল করতো, আমরা কি জানি? আমরা জানি না যে সিপি ডিভাইড বাই সিবি ইজ ইকুয়াল কি গামা না? তাহলে আমরা বলতে পারি না সিপি সমান গামা সিবি? বলতে পারি না সিপি সমান গামা সিপি? তো এখানে সিপির মানটা আমরা চেঞ্জ করে কি বসাইছি, গামা সিবি বসাইছি আর কি। হ্যাঁ, মাউস এটা ডিস্টার্ব করতেছিলাম, গামা সিবি বসাইছি। একটু বুঝছিস কিনা আমাকে বলতো একটু। আচ্ছা, তাহলে এখন এখান থেকে কি কমন যাচ্ছে বলতো, কি কমন যাচ্ছে? সিবি কমন যাচ্ছে। সিবি কমন নিলে গামা মাইনাস 1 হয়, তাহলে সিবি ইজ ইকুয়াল আর ডিভাইড বাই গামা মাইনাস 1। তাহলে আর কে সূত্র পাইছি না, মানে গামার মাধ্যমে সিবির একটা সূত্র পাইছি না? সিবি সিবি মানে কি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ গ্যাসের। হুম, ঠিক সেম ভাবে আমরা কি জানি সিপি সমান গামা সিবি লিখতে পারেন, একটু আগে তো দেখালাম। কারণ সিপি ডিভাইড বাই সিবি সমান যদি গামা হয় তাহলে সিপি সমান গামা সিবি। হ্যাঁ, তো এটা যদি লিখতে পারি, এখন এইখানে আমাদের লক্ষ্যটা কি? গামার মাধ্যমে সূত্র প্রকাশ করা, তাই না? সিপি সিবির।
তো সিবিটা তো প্রকাশ হয়ে গেছে, এখন সিবিটা প্রকাশ করলে এখানে সিবিতে এই মানটা বসাই দিলে হচ্ছে না, তো এই মানটা বসাই দিলে তাহলে সিবির একটা সূত্র পাই গেছে গামার মাধ্যমে, বুঝতে পারছি? তাহলে এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। এখন রুদ্রতাপের প্রক্রিয়াতে ওই কয়টা সূত্র শিখছিলাম, পিবি গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক, টিবি গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু ধ্রুবক, পিটি গামা গামা ডিভাইড বাই 1 মাইনাস গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। হ্যাঁ, বুঝতে পারছি? এগুলো তো মুখস্থ। আচ্ছা, তাহলে কি এখন আমরা ম্যাথ করবো নাকি বল? তাহলে এখানে একটা ম্যাথ আছে, একটি গ্যাস চেম্বারে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 অ্যাটমসফিয়ার চাপে 100 কেজি পার মিটার কিউব ঘনত্বে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। হঠাৎ করে গ্যাসের চাপ, হঠাৎ করে গ্যাসের চাপ এখানে হঠাৎ করে দিবে লিখে দিচ্ছি, বুঝছো? হ্যাঁ, হঠাৎ করে গ্যাসের চাপ 2 অ্যাটমসফিয়ার বাড়ানো হলো। সবসময় মনে রাখবি তাপগতিবিদ্যা থেকে ম্যাথ আসছে, এখানে যদি বলে দেয় হঠাৎ করে, এই হঠাৎ করে ওয়ার্ডটা লেখা থাকলে এটা বুঝতে হবে কি প্রক্রিয়া, রুদ্রতাপের প্রক্রিয়া। হঠাৎ করে বলা থাকলে কেন এটা রুদ্রতাপের প্রক্রিয়া দেখি বলতো, বুঝতে পারবি নাকি আমাকে? পারবি না, কারণ তুই পড়ালেখা করস নাই ফিজিক্স, আমি জানি। পারবি? পারবি তো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হঠাৎ করে বলা থাকলে আমি তোকে ফার্স্ট সেকেন্ড লেকচারে মনে বুঝাইছিলাম এটা, ইয়াতে রুদ্র রুদ্রতাপীয় রুদ্রতাপীয় প্রক্রিয়া কখনো পার্মানেন্ট হয় না। যেমন একটা থার্মোফ্লাক্সের কথা যদি চিন্তা করো, ওখানে আমরা গরম পানি ঢেলে রাখলে বেশি হলে 2-3 ঘন্টা গরম থাকে। হ্যাঁ, কিন্তু হুট করে হঠাৎ করে দেখবে 2-3 ঘন্টা পরে কি হয়ে গেছে, এটা আবার ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এই হঠাৎ করে যে হয়ে যায় এটা রুদ্রতাপীয় প্রক্রিয়া, বুঝতে পারছি? তাহলে হঠাৎ করে কথাটা বলা থাকলে কি বুঝবো আমরা? রুদ্রতাপীয় প্রক্রিয়া। তো আমাদেরকে বলছে পরিবর্তিত তাপমাত্রা কত। হ্যাঁ, তাপমাত্রা কত পরিবর্তন হয়েছে, তার মানে আমরা কি জানি রুদ্রতাপীয় প্রক্রিয়া হঠাৎ করে যেহেতু বলা আছে। হ্যাঁ, আমরা আদর্শ গ্যাসের বয়লের সূত্র, চার্লসের সূত্র এগুলো পড়ে আসছি না? আমরা বয়লের সূত্র থেকে কি জানি, P1 ইজ ইকুয়াল P2 জানি না? ওই সূত্রগুলো আমরা খাটাবো, কিন্তু কেমনে খাটাবো? এখন যেহেতু রুদ্রতাপীয় প্রক্রিয়া বলে দিছে, রুদ্রতাপীয় প্রক্রিয়াগুলো সূত্র হচ্ছে এগুলা, গ্যাস গ্যাসের আয়তন, চাপ আর তাপমাত্রা নিয়ে যে সম্পর্কগুলো আছে রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, এই সূত্রগুলো হচ্ছে এগুলা, বুঝতে পারছি? এখন আমাদেরকে বলে দিচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এখন কার্বন ডাইঅক্সাইড কি দ্বিপারমাণবিক নাকি এক পারমাণবিক নাকি বহু পারমাণবিক? তাহলে বহু পারমাণবিক। হ্যাঁ, তাহলে দেখ আমাদেরকে প্রশ্ন কি দিয়ে দিয়েছে, P1 দিয়ে দিয়েছে না 4 অ্যাটমসফিয়ার, এই যে হুম P1 দিয়ে দিচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কত বলা যায়? 300 কেলভিন বলা যায় না? আর P2 বলে দিচ্ছে হঠাৎ করে 2 অ্যাটমসফিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে 2 অ্যাটমসফিয়ার, তাহলে পরিবর্তিত তাপমাত্রা কত? আর গামা সমান আমরা কি জানি, বহু পারমাণবিক গ্যাসের জন্য 1.33, জানি না? এখন আমাকে বলছে আমার কাছে ক্লু কি কি দেওয়া আছে, পি এর প্রেসারের দেওয়া আছে আর টেম্পারেচারের দেওয়া আছে, তাই না? আর তো কিছু দেওয়া নেই, আর কিছু দেওয়া আছে? তাই তাহলে তুই তুই নিজে বল, তুই নিজে বল কোন সূত্রটা বসাবি, 1 2 3 এখান থেকে কোন সূত্রটা বসাবি? 3 নাম্বারটা, তাই না? 3 নাম্বার সূত্রটা বসাই দিলে ধ্রুবক যেহেতু, তার মানে P1 T1 গামা ডিভাইড বাই 1 মাইনাস গামা ইজ ইকুয়াল P2 T2 গামা ডিভাইড বাই 1 মাইনাস গামা, তাই না? এখন এখানে গামা ডিভাইড বাই 1 মাইনাস গামা আছে না, এটা একটু প্যাচ করবে কোন ক্ষেত্রে? ক্যালকুলেটর মারার ক্ষেত্রে। হ্যাঁ, কারণ তুই একবার এখানে বসাবি মানটা, একবার এখানে বসাবি মানটা, তার থেকে বরং ভালো না যে এক জায়গায় নিয়ে আসা জিনিসটা? তাহলে টেম্পারেচার দুইটাকে এক জায়গায় নিয়ে আসলে এটা নিচে নামলে T2 ডিভাইড বাই T1 হয়ে যাবে না, আর উপরে একটা হয়ে যাবে আর কি এটা। হ্যাঁ, আর P1 ডিভাইড বাই P2, এখান থেকে ইজিলি T2 মানটা বের করে ফেলো। আচ্ছা, T2 মানটা বের করার ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারো। হ্যাঁ, T2 মানটা কি হবে, T1টা এদিকে গুণ হবে না? কিন্তু T1টাকে এদিকে পাঠাবার আগে তো এটাকে আগে এদিকে পাঠাতে হবে, তাই না? এটাকে আগে এদিকে পাঠাতে হবে, পাওয়ারটাকে। তো তো ইনভার্স করে দিলে উল্টাই যাবে, জাস্ট 1 মাইনাস গামাটা উপরে উঠে যাবে, গামাটা নিচে নেমে যাবে। হ্যাঁ, আর এরপর T1টা গুণ করে দিয়ে টি পরিবর্তিত তাপমাত্রাটা বের করে ফেলবে T2, বুঝতে পারছি? ওকে, তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে আর কি। হ্যাঁ, এখন অঙ্কটা আরেকভাবে করা যায়। আচ্ছা না, এটা তো 2 নাম্বার, সরি 2 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বার প্রশ্ন তো দুইটা বলছে, গ্যাসের ঘনত্ব কোনো পরিবর্তন হবে কিনা জিজ্ঞাসা করছে। হ্যাঁ, তার মানে ঘনত্বের ব্যাপার আছে। এখন ঘনত্বের ব্যাপার আছে মানে কি, এখন এখানে তো ঘনত্ব সূত্র আনতে হবে, তো সূত্রে কোথায় পাবি? পাবি পাবি না।
তাহলে একটা সূত্র আছে আদর্শ গ্যাসের, একটা সূত্র আছে P1 V1 ডিভাইড বাই T2 T1 P2 V2 P2। মোট কথা এই চ্যাপ্টারে তুমি গ্যাসের আদর্শ গ্যাসের সূত্র ইউজ করতে পারলে ওইটা ইউজ করবা। হ্যাঁ, যখন দেখতেছো কি কাজ হচ্ছে না তখন সবগুলো সূত্র, আদর্শ গ্যাসের 4-5টা সূত্র আছে না, ওই 4-5টা সূত্র থেকে ভেবে দেখবে যে কোনটা ইউজ করা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখন কি হচ্ছে, আমরা ভি কে চাইলে ঘনত্বে কনভার্ট করতে পারি না। কারণ কেন, আমরা কি জানি রো ইজ ইকুয়াল এম বাই ভি, তাই না? রো ইজ ইকুয়াল এম বাই ভি। এখন তুমি আমাকে বলো, এখানে প্রথম কন্ডিশনে গ্যাসের মোল সংখ্যা যা ছিল, সেকেন্ড কন্ডিশনে তা আছে না, আমরা কি মোল সংখ্যা কোনো চেঞ্জ করছি গ্যাসের? আমরা কোনো কিছু গ্যাসের মোল সংখ্যা চেঞ্জ করি না। তো গ্যাসের মোল সংখ্যা যদি চেঞ্জ না করে থাকি, গ্যাসের আগে ভর যা ছিল পরবর্তীতে ভর তো তাই থাকবে, তাই না? তো আমরা এমটাকে যদি কনস্ট্যান্ট ধরে ফেলি তাহলে রো সমানুপাতিক 1/v বলতে পারি না? তাহলে ভি সমানুপাতিক 1/ρ রো বলতে পারি না? তাহলে ভি এর জায়গায় আমরা কি বসাই দিই, 1/ρ। তাহলে P1 রো T1 হবে, T1 হবে না, ঠিক সেম ভাবে P2 ডিভাইড বাই রো টু T2। এখান থেকে আমরা ঘন রো টুটা বের করে ফেলবো। বুঝতে পারছি নাকি? আচ্ছা, আরেকটা নিয়ম আছে। তো যদি মনে হয় যে আদর্শ গ্যাসে যাওয়ার দরকার নেই, হ্যাঁ, এক চ্যাপ্টারের ভিতরে থাকি আমরা, হ্যাঁ, তাহলে পিভি গামা ইজ ইকুয়াল ধ্রুবক একটা সূত্র আছে না? কারণ তুমি ঘনত্বকে একমাত্র বি এর মাধ্যমে বের করতে পারবে, আর কোনো মাধ্যম এখানে নাই। হ্যাঁ, আর কোনো মাধ্যম এখানে দেওয়া নেই। তো ভি এর মাধ্যমে বের করতে পারলে কারণ ভি এর কোনো একটা সূত্র ফেলাতে হবে, তাই না? তো পিভির সূত্রটা বসাই, কারণ এখানে প্রেসারও দেওয়া আছে, আয়তনও দেওয়া আছে মোটামুটি। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি, এখানে ভি ওয়ান কে আমরা বলতে পারি না 1/ρ1, এই যে ভি সমান 1/ρ, তাহলে 1/ρ হয়ে যাবে আর কি, রো গামা হয়ে যাবে। এরপর এখান থেকেও তুমি চাইলে কি রো টুটা বের করতে পারো। বুঝতে পারছি? হ্যাঁ, তো তোর থেকে যেটা সহজ লাগে অঙ্ক হইলে হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে একটি টায়ার। একটি টায়ার মানে কি, গাড়ির চাকা আর কি। হ্যাঁ, একটি টায়ার, এইটা বুয়েটে আসছিল ম্যাথটা। এটা ম্যাথটা হচ্ছে যে একটু, বুয়েটের ম্যাথ গুলোকে আমি আগেও বলে আসছি, অ্যাডমিশনের ম্যাথ সবই সহজ, কিন্তু একটা সামান্য ক্লু থাকে, ওই ক্লুটা ধরতে হয়। হ্যাঁ, এইটাই সামান্য একটা ক্লু লাগতেছে। একটি টায়ার হঠাৎ করে ফেটে গেল, হঠাৎ করে ফেটে গেল, হঠাৎ করে কথাটা আছে, তার মানে কি রুদ্ধতাপ প্রক্রিয়া। টায়ারের ভেতরে চাপ ও তাপমাত্রা ছিল 2 অ্যাটমসফিয়ার ও 15 ডিগ্রি সেলসিয়াস। ফেটে যাওয়ার মুহূর্তে চূড়ান্ত তাপমাত্রা কত হয়েছে এটা বের করতে বলছে। তাহলে আবার আমাকে কি দিয়ে দিচ্ছে, P1 দিয়ে দিছে, T1 দিয়ে দিছে, T2 বের করতে বলছে। এখন আমরা জানি যে P2 দেওয়া না থাকলে T2 তো বের করতে পারবো না, কারণ সূত্রে ফেলতে গেলে তো এটা এটা অন্তত লাগবে, P2 লাগবে না? মানে সবগুলার মান দেওয়া থাকবে, শুধু একটা মান দেওয়া না থাকলে না আমরা বের করতে পারি। এখন তো এখানে তো দুইটার মানই দেওয়া নেই, P2 কি দেওয়া আছে? দেওয়া নেই। কিন্তু টায়ারটা যখন ফেটে গেছে, তখন টায়ারের মধ্যে শুধু বায়ুমণ্ডলীয় চাপ আছে না, শুধু বাতাসের চাপটা আছে না? বাতি যে চাপটা ছিল ওটা না গেছে গা, কিন্তু বাতাসের চাপটা আছে না? এখন বাতাসের চাপ কত, 1 অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডলীয় চাপ 1 অ্যাটমসফিয়ার না? তাহলে P2 সমান কত হবে, 1 অ্যাটমসফিয়ার, কারণ ফেটে যাওয়ার পর P2। এইটা ধরতে পারলে এবার সূত্র ফেলা দেয়, অঙ্ক শেষ। এগুলো অ্যাডমিশন অঙ্ক, এগুলো এখন তুই বলতে পারো যে আমি কেমনে বুঝবো, এখন তুই তো বুঝবি না, তোকে আমি সেজন্য করাচ্ছি ম্যাথগুলা, কারণ কমন ম্যাথ তো আসবেই। আর তুমি যখন কোচিং এ ভর্তি হবে তখন তোমাকে এইসব ম্যাথই করাবে, এই যে সামান্য ছোট ছোট ক্লু এইগুলো ধরা, তো তখন অভ্যাস হয়ে যাবে। আপাতত ইন্টারে এত ট্রিকি প্রশ্ন আসে না। হুম, তারপর হচ্ছে গত লেকচারে কি বলছিলাম, কৃতকাজের রাশিমালা পড়াবো, কারণ এক এক প্রক্রিয়াতে কৃতকাজ এক এক রকম, বলছিলাম না গত ক্লাসে? সমচাপী হচ্ছে পি কনস্ট্যান্ট থাকে, এটা তো আমরা জানি। আর যেটা আমরা দেখে পাচ্ছি যে সমচাপের মধ্যে কৃতকাজ হচ্ছে পি ডেল ভি, ডিডাব্লিউ সমান পি ডেল ভি ছিল না? আর সময় আয়তনের ক্ষেত্রে কাজ তো হয়ই না, কারণ আয়তন বাড়তেছে না কমতেছে না, তার মানে কি কোনো স্মরণ ঘটতেছে না। আর স্মরণ না ঘটলে কাজ শূন্য। হ্যাঁ, সমউষ্ণ প্রক্রিয়ায় কাজ হচ্ছে যে দুইটা সূত্র আছে, সূত্রগুলো কোত্থেকে আসে এগুলো পড়ে আমাদের মাথা গরম করার কোনো দরকার আছে? যে জিনিস আসবে না, সূত্র কখনো প্রমাণ করতে বলবে না। হুম, তো এটা বলতে গেলে এক প্রকার বেঁচে গেছি। ফিজিক্স কঠিন কখন লাগে, যখন সূত্রগুলো প্রমাণ প্রমাণ করা আমরা বুঝতে যাই। হ্যাঁ, এখন সূত্র প্রমাণ তো আর আসবে না, পরীক্ষায় আসবে? সূত্র খাটাই অঙ্ক করা আসবে যে। হ্যাঁ, তাহলে সমষ্ণ প্রক্রিয়া একটা সূত্র চলে আসছে, সমষ্ণ প্রক্রিয়ার কাজ ইজ ইকুয়াল nRT ln V2 ডিভাইড বাই V1। V2টা কি, V2টা সব মনে রাখবি যে শেষ আয়তন, আর V1 কি আদি আয়তন। বুঝতে পারছি? এখন এটাকে, সূত্রটাকে এভাবে কনভার্ট করা যায় না, nRT ln P1 ডিভাইড বাই P2।
এটা খেয়াল রাখতে হবে, ভি ভি ইউজ করলে V2টা উপরে থাকে আর 1টা নিচে থাকে, আর P ইউজ করলে 1টা উপরে থাকে 2টা নিচে থাকে। কেন থাকে? কারণ আমরা কি জানি P1 P1 এসির P2 V2। তো এখন দেখ P1 কে যদি এখানে আনি তাহলে সূত্র এটা দাঁড়াচ্ছে না, সেই জন্য উল্টা হবে আর কি। ঠিক আছে, বুঝতে পারছি একটু? তার মানে তুমি তখন এই সূত্র ইউজ করবা যখন প্রশ্নে আয়তন দেওয়া থাকবে, আর যদি আয়তন দেওয়া না থাকে, চাপ দেওয়া থাকে, তাহলে এই সূত্র ইউজ করবি। হ্যাঁ, এবার হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া। রুদ্রতাপীয় প্রক্রিয়া dW = nr ডিভাইড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1। এই জায়গাটা গলানো যাবে না, T2 মাইনাস T1। ঠিক আছে, T1 মাইনাস T2 না। আচ্ছা, এখানে আমি T2 লিখে দিচ্ছি দুই জায়গায়, কি হবে? T1 হবে। হ্যাঁ, T2 মাইনাস T1, বুঝতে পারছি আমি? এই জায়গাটা আমি গুলে ফেলতাম, তাই তোকে সাবধান করতেছি। T2 মাইনাস T1, আর নিচে হচ্ছে 1 মাইনাস গামা, গামা মাইনাস 1 না, 1 মাইনাস গামা। হুম, আর রুদ্রতাপে আরেকটা সূত্র আছে, P1 P2 মাইনাস P1 P1 ডিভাইড বাই 1 মাইনাস গামা, বুঝতে পারছি? তো যখন যে সূত্র কাজে লাগে ওই সূত্র ইউজ করতে হবে, নিজের বুদ্ধি খাটাই। হ্যাঁ, ম্যাথ প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এখন হচ্ছে আরেকটা অঙ্ক করি। হুম, 8 গ্রাম অক্সিজেন গ্যাসকে 27°C তাপমাত্রায় সংনমিত করে। সংনমিত মানে কি? সংকুচিত, সংকুচিত। হুম, এগুলো অ্যাডমিশনের প্রশ্ন। আর বইতে যে ম্যাথগুলো আছে এগুলো একদম সস্তা ম্যাথ। এগুলো বইয়ের ম্যাথগুলো যদি আমার তোকে করানো লাগে, তো নিজেকে একটা থাপ্পড় দেওয়া উচিত, আমারও থাপ্পড় দিতে হবে। হ্যাঁ, বইয়ের ম্যাথগুলো অনেক ইজি, প্রচুর ইজি ম্যাথ। হ্যাঁ, তো আমি সেজন্য বইয়ের ম্যাথে যাচ্ছিও না খুব একটা। কারণ এমন আমি যখন এই চ্যাপ্টার শেষ করবো, আমি সাথে সাথে তোকে কি দিয়ে দিব, হোমওয়ার্ক দিয়ে দিব যে বইয়ের সব ম্যাথ করে রাখবি পরের দিন পরীক্ষা। বইয়ের ম্যাথ থেকে MCQ সহ। 8 গ্রাম অক্সিজেন গ্যাসকে 27°C তাপমাত্রায় সংনমিত করে আয়তন 1/4 করা হলো, কৃত কাজ কত হবে? হ্যাঁ, তো সমষ্ণ প্রক্রিয়া যেহেতু তাপমাত্রা কি পরিবর্তন করা হয়, এটা সমষ্ণ প্রক্রিয়া। কেন সমষ্ণ প্রক্রিয়া কেমনে বুঝছি? 27°C ছিল, এখনো 27°C আছে, তাই না? টেম্পারেচার কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয়নি, বুঝতে পারছি? গ্যাসকে সংনমিত করে, সংনমিত মানে কি? সংকুচিত করলে, সংকুচিত করার করছে মানে কি? অবশ্যই চাপে চেঞ্জ হয়েছে, চাপে চেঞ্জ হবে না? আয়তন বেড়ে যাক আর কমে যাক, আয়তনের সাথে কিন্তু চাপের একটা সম্পর্ক আছে, আছে না? বয়লের সূত্র থেকে আমরা কি জানি? P সমানুপাতিক 1/P। আয়তন বাড়লে চাপ কমে। তো তার মানে আয়তন যেহেতু বাড়ছে কমছে, তার মানে চাপও বাড়ছে কমছে। তার মানে বাড়ছে কমে নাই কোনটা? 27°C। তার মানে আমাদেরকে ধরে নিতে হবে কি? সমষ্ণ প্রক্রিয়া, বুঝতে পারছি? যেহেতু তাপমাত্রা পরিবর্তন করা হয়নি। এখন আমাদেরকে কি বলছে? V1 আমরা ধরে নিই V1 সমান V, আর V2 সমান V/4। কারণ কেন কি বলছে? 1/4। হ্যাঁ, তাহলে আগে যদি আয়তন V থাকে, এখন কি V/4 হবে না? আর কিন্তু কাজের সূত্র কি জানি? nRT ln V2/V1। এখন V2 এর মান আছে, V1 এর মান আছে, T এরও মান আছে, R এরও মান আছে, বান নাই কার? n এর মান কেমনে বের করবো? 8/32। কারণ 8 গ্রামকে W/m বলে, কেমিস্ট্রি তো অনেক অঙ্ক করে আসছো, সেগুলো তো পারার কথা। তো W এর মান মাইনাস আসবে। আমরা দেখবি যে কেন কৃত কাজের মান মাইনাসই আসবে। কেন মাইনাস আসবে দেখি বলতো? তোর IQ আছে কিনা দেখি। তোকে একটা ক্লু দিই, মাইনাস কেন আসবে? তো সমস্যা করতে মাইনাস কেন আসবে? তোকে ক্লু তোকে একটা ক্লু দিয়ে দিচ্ছি, প্রশ্নটা আবার পড়ে দেখ কেন মাইনাস আসবে। প্রশ্নটা পড়ার সাথে সাথে আমরা বুঝে যাবো এটা মাইনাস আসবে। আচ্ছা, সংকুচিত করছে মানে সিলিন্ডারের যে পিস্টনটা আছে, পিস্টনটা আরো নিচে নামছে, তাই না? আরো নিচে নামছে মানে কি? পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে, সিস্টেম পরিবেশের উপর কাজ করে নাই। হ্যাঁ, আর পরিবেশ সিস্টেমের উপর কাজ করলে কি হয়? এটা কৃত কাজের মান মাইনাস আসবে না? এগুলো পড়াইছি না? এবার হচ্ছে কি, 16 গ্রাম অক্সিজেন গ্যাসকে হঠাৎ করে, এই যে আবার হঠাৎ করে বলা আছে, তাহলে তো বুঝে গেছো। হ্যাঁ, তাপমাত্রা 21°C থেকে উন্নত করে 31°C করা হচ্ছে, কৃত কাজের মান কত? T1 T2 দুইটাই দিয়ে দিছে। আর সেলসিয়াসকে শুধু ক্যালভিনে কনভার্ট করতে হবে, কারণ আমরা কি জানি তাপমাত্রা অঙ্ক কখনো অন্যান্য ডিগ্রিতে করা যায় না, অনলি ক্যালভিনে করা যায় তাপমাত্রা অঙ্ক, বুঝতে পারছি? আর n এর মান বের করতে পারবেন না, 16 গ্রাম বলা আছে, তাহলে 16 কে 32 দিয়ে ভাগ করলে তো n এর মান চলে আসতেছে।
হ্যাঁ, আর এটা যেহেতু O2 মানে কি দ্বিপারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাসে গামার মান কত 1.40। হ্যাঁ, তাহলে মান বসাই দিলে আনসার চলে আসবে না। সূত্র এটা কেন বসাইছি, কারণ হঠাৎ করে বলা আছে, হঠাৎ করে মানে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজের সূত্র তো এটা আমরা জানি। তারপর হচ্ছে কি, আচ্ছা, একটি গ্যাস সিলিন্ডারে, হ্যাঁ, এগুলো নোট করতে কতক্ষণ লাগছে জানোস? 1.5 ঘন্টা। কিন্তু তোকে আমি পড়াই বলতেছি মাত্র আধা ঘন্টায়। লিখতে লাগবে নতুবা ইয়ে করতে পারোস, ফটোকপি করে বলতে পারোস যখন আমি ফুল চ্যাপ্টার দিয়ে দিব আর কি। হ্যাঁ, কালো পেজে হয় না যে, ওই যে কালো পেজে হলে তো ইয়া লাগে যে কালার প্রিন্টিং দিতে হবে মনে হয় না, কালার প্রিন্টিং দিলে আসবে আর কি, কিন্তু কালার প্রিন্টিং দিলে তো দাম বেশি নেবে। আচ্ছা তাহলে দেখ, আর নিজে হাতে লিখতে পারলে তো আরো ভালো প্র্যাকটিস হবে। হুম। একটি গ্যাস সিলিন্ডারে একটি গ্যাস সিলিন্ডারে 10⁶ প্যাসকেল চাপে, এটা বইটা আসে। হ্যাঁ, একটি গ্যাস সিলিন্ডারে 10⁶ প্যাসকেল চাপে, এই অঙ্কগুলো পারলে বইয়ের অঙ্কগুলো পারার কথা, সেই জন্যই দিছি। হ্যাঁ, চাপে 300 কেলভিন তাপমাত্রায় এত মিটার কিউব আয়তনে, তার মানে কি দিছে, প্রেশার 1 দিয়ে দিছে, টেম্পারেচার 1 দিয়ে দিছে, আয়তন দিয়ে দিছে V1 দিয়ে দিছে, আয়তনে O2 গ্যাস রাখা আছে। O2 O2 মানে কি দ্বিপারমাণবিক গ্যাস, এটা বুঝলাম। হুম। আচ্ছা, গ্যাসটিকে প্রথমে সমষ্ণ প্রক্রিয়া, প্রথমে কোন প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়ায়, এবং পরে সমচাপ প্রক্রিয়ায় প্রসারিত করা হলো। হ্যাঁ, প্রতি ধাপে প্রসারণের অনুপাত 1:2, মোট কৃত কাজ কত? এটা একদম ইজি অঙ্ক। তার মানে মোট কৃত কাজ কত, ডাব্লিউ টোটাল W1 প্লাস W2 হবে না? W1টা সমষ্ণ প্রক্রিয়া করা হয়েছে, W2টা হচ্ছে সমচাপ প্রক্রিয়া করা হয়েছে। তো সমষ্ণ প্রক্রিয়ার সূত্র কি জানি, এনআরটি লন P2/V1, যেহেতু আয়তন দেওয়া আছে তাহলে আয়তন সূত্র বসাইতে হবে P2/V1। হ্যাঁ, আর ইয়াতে সমচাপ প্রক্রিয়ার ইয়ার কৃত কাজ সমান কি জানি, P ডেল V না? এখানে ডেল ভিটা কি হবে, V3 - V2 হবে। V3 - V2 কেন? প্রথম কথা হচ্ছে যে আগে তো একটা আয়তন ছিল, যে আয়তনটা এখানে বলা আছে। হ্যাঁ, সমষ্ণ প্রক্রিয়ায় যখন রাখা হয়েছিল তখন নিশ্চয় সমষ্ণ প্রক্রিয়া একটা কৃত কাজ হয়েছে না? সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজ হয়েছে মানে কি, এখানে আয়তন বাড়ছে কমছে না? আয়তন বাড়ছে কমছে বলে না কাজ হয়েছে, না তো কাজই হইতো না। হ্যাঁ, তার মানে সমষ্ণ প্রক্রিয়া যখন আয়তন বাড়ছে কমছে একটা কাজ হয়েছে, তখন V2 হয়েছে। V2 হওয়ার পর সমচাপ প্রক্রিয়া যখন নিছে তখন আবার চেঞ্জ হয়ে V2 থেকে আবার V3 হয়েছে না? এখন প্রশ্নের মধ্যে একটা ক্লু দিয়ে দিছে, প্রতিটা ধাপে প্রসারণের অনুপাত হচ্ছে 1:2। হ্যাঁ, তো এটা দ্বারা কি বোঝাচ্ছে, প্রতি ধাপে প্রসারণের অনুপাত 1:2 মানে প্রতি ধাপে আয়তন 2 গুণ করে বাড়তেছে। কেমনে বুঝছি, প্রথম ধাপে যদি V1 থাকে, দ্বিতীয় ধাপে যদি V2 হয়, তাহলে V1/V2 = 1/2, এটা বলছে, এটা বুঝেছে না অনুপাতটা? তার মানে এখানে V2 সমান দেখতো V2 = 2V1 হয় না? মানে পরবর্তী ধাপের আয়তনটা আগের ধাপের 2 গুণ হয়। বুঝতে পারছি? তাহলে V1 এর যদি আয়তন দিয়ে দেওয়া থাকে, এটার সাথে 2 গুণ করলে V2 পাই যাচ্ছস না? এরপর ওটারও সাথে 2 গুণ করলে V3 পেয়ে যাচ্ছস না? V2 র সাথে আবার V2 র সাথে 2 গুণ করতে হবে V3 বের করার জন্য। বুঝতে পারছি? তাহলে তিনোটা V এর মানই পেয়ে যাচ্ছস। V2 আর V3 এর মান বের করে মান বসাই দিলেই হবে সূত্রের মধ্যে। কারণ আমরা এখন তো মান বসাই দিলে হচ্ছে। কিন্তু সূত্রের মধ্যে শুধু একটা ক্লু দেওয়া ছিল না। হ্যাঁ, সেটা হচ্ছে কিসের ক্লু? n n এর ক্লু দেওয়া নেই। আছে? n আর কিছু নাই। তাহলে n এর মান কেমনে বের করব? বুঝি নাই। এখন আমি তোকে বলি, এখন n এর মান দুইভাবে বের করা যায়। দুইভাবে বের করা যায়। তোর যেটা পছন্দ হয়। হ্যাঁ, একটা ধাপ হচ্ছে যে আমরা কি জানি PV সমান nRT না? আমাদের তো n এর মান লাগতেছে শুধু প্রথম সূত্রের জন্য, তাই না? কারণ সেকেন্ড সূত্রে তো n নাই, সূত্রের মধ্যেই নেই। হ্যাঁ, তাহলে প্রথম সূত্র মানে কি, সমষ্ণ প্রক্রিয়া, যেটা কথা বলতেছি আমরা। হ্যাঁ, প্রথমটা সমষ্ণ প্রক্রিয়া। তাহলে প্রথম সমষ্ণ প্রক্রিয়া ধাপ, ওই সমষ্ণ ধাপের জন্য কি হয়েছে, ওখানে n এর মানটা বের করে ফেলি। P1 = nRT1, শেষ। এখান থেকে n এর মানটা বের করে তারপর সূত্রে বসাই দিলে হচ্ছে না নাকি? সব থেকে এবার হচ্ছে তোমার যদি একটু বুদ্ধি থাকে, হুম, বুদ্ধি না, আমি যদি প্রশ্নটা একটু ঘুরাই দিতাম, ধর আমি একটু প্রশ্নটা ঘুরাই দিছি, আমি এখানে টেম্পারেচারের কথা উল্লেখই করিনি,
হুম, তখন কি করতি? তখন কি করতি? তখ- তখন তো টেম্পারেচারের মান নাই, এন এর মানও নাই। তখন কি করতি? তখন হচ্ছে তোমারও বুদ্ধি গাড়াইতে হবে। না, পিভি সমান এনআরটি না? পিভি সমান এনআরটি না? তাহলে আমরা এটাকে এনআরটি না লিখে পি ওয়ান লিখি। পি ওয়ান এর মানও দেওয়া আছে, ভি ওয়ান এরও মান দেওয়া আছে। হ্যাঁ, পি ওয়ান এর মান দেওয়া আছে, ভি ওয়ান এরও মান দেওয়া আছে, তাহলে এভাবে লেখা যায়, বুঝাতে পারছি? যদি টেম্পারেচার দেওয়া না থাকে, এগুলো হচ্ছে প্র্যাকটিস করলে অটোমেটিক হাতে চলে আসবে। এবার হচ্ছে রুদ্রতাপীয় রেখা সমষ্ণ রেখার তুলনায় গামা গুণ খাড়া হয়। কত গুণ খাড়া হয়? গামা গুণ খাড়া খাড়া হয়। আর গত লেকচারে বুঝেছি যে রুদ্রতাপীয় রেখাটা খাড়া হয়, কিন্তু দুইজনের রেখার সিস্টেমটা সেম, ইয়া অধিবৃত্তীয়। এই যে এটা কতটুকু খাড়া হবে, এটা হচ্ছে গামা গুণ খাড়া হবে। হ্যাঁ, তো এখান থেকে আরেকটা সূত্র আছে, সূত্রটা করতে গিয়ে আসে আমাদের জানার দরকার নেই। রুদ্রতাপীয় রেখার ঢাল ইজ ইকুয়াল গামা ইন্টু সমষ্ণ রেখার ঢাল, বুঝতে পারছি? আর রেখার ঢালকে কিভাবে প্রকাশ করে? ডিপি বাই ডিবি, মানে এটা ডিপি বলতে প্রেসারের পার্থক্য বোঝাচ্ছে, ডিবি বলতে আয়তনের পার্থক্য বোঝাচ্ছে। বুঝেছি? বুঝেছি কিনা বল? তাহলে আজকে পড়া এতটুকু। হুম, কিন্তু এই পড়া 1.5 ঘন্টার পড়া। হ্যাঁ, কেন এর আগে আমি 1.5 ঘন্টা নোট করে তারপর হচ্ছে তোকে লিখে বুঝেছি। তাহলে এতটুকুই তাহলে। কালকে দেখি পড়াবো কিনা, আমার পরশু আবার পরীক্ষা আছে। কালকে আমি তোর পরীক্ষা দিতে হবে। তুই কি পরীক্ষা দিবি? হ্যাঁ, কিন্তু বিরক্ত, এইটাই তো। না না, বিরক্ত যখন লাগতেছে তখন বুঝতে হবে কি তুই আস্তে আস্তে এই চ্যাপ্টার উপর মাস্টার হচ্ছিস, বিরক্ত লাগলেও করতে হবে। হ্যাঁ,